আজকে আমাদের মধ্যে যিনি এসছেন অধ্যাপক মহাশয় প্রফেসর প্রবীর মুখার্জি স্যার, উনি যে 2005 থেকে জার্নি শুরু করেছেন এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে। কারণ উনি 2005-এ মিউচুয়াল ফান্ড থেকে ইনকাম ট্যাক্সে ছাড় নিয়েছেন। এই যে 80-তে 1,50,000 ছিল, উনি দেখুন মিউচুয়াল ফান্ড থেকে ছাড় নিয়েছেন। আর আমরা তথাকথিত এলআইসি নয় পিপিএফ, যেখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং এতটা নেই, ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্সে কনভেনশনাল পলিসিতে নিয়েছে অনেকে, আমিও নিয়েছি। আর উনি কিন্তু বিচক্ষণের মতো মিউচুয়াল ফান্ডে ট্যাক্স বেনিফিট নিয়ে গিয়ে ওনার পাওয়ার অফ কম্পাউন্ডিং মারাত্মক, কারণ উনি যা রিটার্ন পেয়েছে আনবিলিভেবল মিউচুয়াল ফান্ডে। সো আপনারা দেখুন ওনার জার্নি 2005-এ সেফ ট্যাক্স বেনিফিট দিয়ে শুরু করেছিলেন। আজকের ডেটে উনি, আমরা তো বললাম দেখানো উচিত নয়, শুধু ভিডিওটা শুনুন। নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন শিক্ষিত মানুষ, যিনি কলেজের অধ্যাপক। ওনার কাছ থেকে আজকে আপনারা শুনবেন মিউচুয়াল ফান্ড জার্নি সম্বন্ধে। ওনার নাম প্রফেসর ডক্টর প্রবীর মুখার্জি। তা আমরা আজ প্রবীরবাবুর সামনে যা প্রশ্নগুলো করব আপনারা একটু মন দিয়ে শুনুন, আপনাদের হয়তো কাজে লাগবে। কারণ ওনার মুখ দিয়ে শুনবেন উনি 2005 সাল থেকে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে উনি ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডে। স্যার, আপনি আমাকে বলুন আপনার সম্বন্ধে যদি কিছু বলেন, আমরা মানে খুব খুশি হই। আপনি প্রথম কথা হচ্ছে আপনার যে অধ্যাপনা করছেন কোন সাবজেক্টের ওপর, এবং আপনার এই সম্বন্ধে আমি কিছু কোয়েশ্চেন করবো। আগে আপনি যদি দর্শকদের সামনে আপনার নিজের সম্বন্ধে কিছু বলেন, আমার মনে হয় খুব ভালো হয়। নমস্কার বরুণবাবু, নমস্কার আপনার সমস্ত দর্শকদের। আমার নাম প্রবীর মুখোপাধ্যায়। আমি যে সাবজেক্টটা নিয়ে গবেষণা করি বা পড়াই সেটা হচ্ছে আর্গোনমিক্স, শ্রম প্রযুক্তিবিদ্যা। মানে ছোট কথায় বলতে গেলে এটা হচ্ছে মানুষ, পরিবেশ এবং যন্ত্র, এই তিনের মধ্যে যে সংযোগস্থল বা তিনের মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে আর্গোনমিক্স বেসিক্যালি। আমি যে ডিপার্টমেন্টে আছি তার নাম হচ্ছে ডিজাইন, আর যে সংস্থার সঙ্গে আমি যুক্ত সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, সংক্ষেপে IIIT-DMJ, জবলপুর। এটি একটি কেন্দ্রীয় সরকারের সংস্থা। এবার মিউচুয়াল ফান্ড জার্নি নিয়ে আপনি যদি বলতে চান, আমি এই যে বিনিয়োগের যাত্রা আপনার কেমন ছিল, কিভাবে এলেন এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, যদি বলেন খুব ভালো হয় দর্শকদের সামনে। খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি যে সাবজেক্ট আমি পড়াই আর্গোনমিক্স বা শ্রম প্রযুক্তিবিদ্যা, এখানে অর্থের একটা বিরাট ভূমিকা আছে। মানে আমি যে কোনো সলিউশন যদি দিই আপনাকে, প্রথমেই যে কোম্পানি জিজ্ঞেস করবে কত টাকা লাগবে, নয়তো সলিউশনের কোনো দাম নেই। এখন ধরুন কেউ একটা ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট বানাচ্ছেন কোনো ডাক্তার, যেটা বডির মধ্যে গিয়ে একটা ক্যামেরা দেখবে যে পেটের মধ্যে কি আছে। এখন তার দাম যদি হয় দেখা যায় ভারতীয় মুদ্রায় ধরুন বিশাল একটা অঙ্ক, সেটা তো ভারতে সম্ভব নয়। কাজে আমাকে কোনো সলিউশন দিতে গেলে অর্থটা খুব ইম্পর্টেন্ট। তেমনই আমাদের জীবনে অর্থ একটা বিশাল একটা বড় জায়গা নেয়। আপনি হসপিটালে গেলে আপনার টাকা চাই, আপনি লেখাপড়া করতে গেলে আপনার টাকা চাই। তো এই টাকা যখন এত জরুরি একটা জিনিস, আমি টাকার পেছনে দৌড়বার কথা বলছি না একবারও, কিন্তু টাকা জরুরি। আমি এই দিকে তাকিয়ে এই বিনিয়োগের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছিলাম সেই 2005 সালে। এবং আমি ভাগ্যবান বলবো যে আমার এক বন্ধু, স্কুলের বন্ধু, তিনি এখন সেন্ট্রাল এক্সাইজ কাস্টমসে আছেন, তিনি আমাকে প্রথম বলেছিলেন যে বিনিয়োগটাকে একটু অন্যভাবে দেখ। আমি ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত উক্তিকে আমি মেনে চলি যে আগে ইনভেস্ট করো, যেটা পড়ে থাকবে সেটাকে নিয়ে খরচা করো। তো সেই থেকে আমার এই বিনিয়োগের যাত্রা শুরু। আমি একটা সংক্ষেপে, অনেকে আপনি আমার বলেছিলেন যে ওয়ারেন বাফেটের সেই জিনিসটাকে আমি আগে তৈরি করেছি, ইনকাম মাইনাস ফিউচার হ্যাপিনেস ব্যাক, একদম একদম সরিয়ে দাও, তারপরে হচ্ছে কারেন্ট হ্যাপিনেস। একদম। এটা তার মানে কি, এটা যদি করে আমাদের সাধারণ বাঙালিরা কোনখানে পিছিয়ে এখান থেকে? দেখুন, সাধারণ বাঙালিদের কাছে ইনভেস্টমেন্ট মানে কিছু ট্র্যাডিশনাল প্ল্যান। তারা ভাবে এই ট্র্যাডিশনাল প্ল্যান XYZ, এতে পয়সা দিয়ে দিলাম এবং একটা টাইমের পর অনেকটা রিটার্ন পাবো এবং আমাদের জীবন বোধহয় পুরো সেট হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু অত সোজা নয়। ইনফ্লেশন নামক যে রাক্ষসটা, যেটা আপনি সবসময় বলেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি আজকে যে আমি 100 টাকা বাঁচালাম, 20 বছর বাদে সে 100 টাকার ভ্যালুটা 10 টাকা হয়ে যাবে। তার মানে আমি যে ভাবছি আমি পয়সা বাঁচাচ্ছি, আমি কিন্তু পয়সা বাঁচাচ্ছি না, আমার পয়সাটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হচ্ছে।
আমার মনে হয় বাঙালি এখানেই বিরাট একটা ভুল করছে। ইনভেস্টমেন্ট আর জীবনের সিকিউরিটি বা ইন্স্যুরেন্স দুটোকে কিন্তু বাঙালি এক করে দেখছে বা দেখেছে অনেক দিন যাবৎ, এবং আমিও দেখেছি। যতক্ষণ না আমাকে কেউ আমার চক্ষু খুলে দিয়েছে, যেমন আমার বন্ধু যে সেন্ট্রাল এক্সাইজ আছেন বা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন মানে কাগজপত্র ম্যাগাজিন পড়ে আমি যতদূর জেনেছি, আমার ইনভেস্টমেন্ট জার্নিটা কিন্তু ওইখান থেকেই শুরু হয়। তা বিনিয়োগের সময় আপনি কি কোন বিষয়গুলো দেখতেন বা সেই জার্নিটা কেমন হয়েছে? দেখুন, বিনিয়োগের সময় আমি বেশিরভাগ যেখানে আমি ফোকাস করেছি সেটা হচ্ছে এরকম যে আজ থেকে 20 বছর বা আজ থেকে 30 বছর বাদে আমি তো তখন এতটা কর্মক্ষম থাকবো না। একটা সময় তো আমাকে বসে যেতে হবে, বৃদ্ধ বয়স হবে, রোগ ভোগ আসবে, যেটা সবচেয়ে বড়। কাজে তার জন্য আমার টাকা দরকার, একটা বিরাট সংখ্যক টাকা দরকার। সেই টাকাটাকে আমাকে যদি বানাতে হয় সেটা আমাকে ধীরে 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 বানাতে হবে, কিন্তু আমি যদি সময় দিতে হবে, অনেক সময় দিতে হবে। আর আমি যদি ট্র্যাডিশনাল প্ল্যানেও ইনভেস্ট করি তাহলে আমার কোনোদিনও টাকা হবে না বলতে গেলে। আমি ক্যালকুলেট করে দেখলাম, কারণ যেহেতু আমার সাবজেক্টে অর্থ একটা বিরাট ভূমিকা, আমি ক্যালকুলেট করে দেখলাম যে আমি সারা জীবন যদি 30 বছরও চাকরি করি, আমি যদি এইভাবে জমাই আমার কিচ্ছু টাকা হবে না। আমাকে লাস্টে আমার অবস্থা কিন্তু খুব খারাপ হবে যদি না কোনো এমন প্ল্যান থাকে যেখানে আমাকে পাওয়ার অফ কম্পাউন্ডিং বা রিটার্নটা অনেক বেশি দেবে, বা ইনফ্লেশনটাকে এক্স্যাক্টলি ইনফ্লেশনকে যেখানে আমাকে বিট করতে সাহায্য করবে। তখনই আমি একটু একটা স্টেবল পর্যায়ে যেতে পারবো। আমি তখন থেকেই চিন্তা করলাম যে বিনিয়োগের ব্যাপারে আমাকে একটু চিন্তা করতে হবে সায়েন্টিফিক্যালি। তাহলে স্যার আপনি তাহলে এটা প্রমাণিত যে তথাকথিত আগেকার দিনে যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল আমাদের বিনিয়োগের জন্যে, সেগুলো আজকের ডেটে অবসোলেট হয়ে যাচ্ছে। একদম, কেন প্রশ্নই নেই। আগেকার দিনে তথাকথিত বিনিয়োগের যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেগুলো বিনিয়োগের জন্য অ্যাকচুয়ালি নয়, সেগুলো যে সেফটি, সিকিউরিটি, ইন্স্যুরেন্স একটা অন্য ধরনের জিনিস। তখন তো কোনো ইনস্ট্রুমেন্ট অল্টারনেটিভ ছিল না বা অ্যাওয়ারনেস ছিল। একদমই তাই। এবং অন্যান্য যে বিনিয়োগের জায়গাগুলো আছে সেখানেও রিটার্ন আপনি যদি দেখেন ইনফ্লেশনকে বিট করতে পারছে না, এবং তাদেরও তো ইন্টারেস্ট রেট কমতেই থাকছে, দিনকে দিন কমছে। ব্যাংকের ইন্টারেস্ট দেখুন আপনি কমছে। আমরা দুরু বুকে বাজেট যখন হয় দেখি ব্যাংকের ইন্টারেস্ট কত হলো, পিপিএফ এর ইন্টারেস্ট কত হলো। 12% পিপিএফ ছিল এককালে, আজ হয়েছে 7.1। তা ওখানে তো কমছে, তো ওই দিকে টাকা বিনিয়োগ করলে তো টাকা বাড়বে না। তেমনি এফডি 7.1 ছিল, এই বাজেট আবার কমে গেল। একদম তাই, একদম কমে গেল। তবে আমার টাকা তো ক্ষয় হচ্ছে। এই যে বলে মিউচুয়াল ফান্ড রিস্ক, টাকা নষ্ট হয়ে, এই সম্বন্ধে আপনার এই যে রিস্ক, যেটা আপনার সঙ্গে আমার কথা ছিল, এই রিস্কটাকে কি রিস্ক বলে এবং কিভাবে মিটিগেট করা উচিত? দেখুন, আপনার প্রশ্নের উত্তর দুভাবে দেওয়া যায়। একটা হচ্ছে সব কিছুই রিস্ক। পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, মরতে হবে, এর মধ্যে প্রচুর রিস্ক আমাকে নিতে হবে। আপনি চাইলেও নিতে হবে, না চাইলেও নিতে হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, গাড়ি ধাক্কা মেরে দিল, রিস্ক, তাহলে রাস্তায় কি হাঁটবেন না? আপনি প্লেনে চড়ছেন, প্লেন পড়ে গেল, রিস্ক, তাহলে যেটা কালকে ঘটেছে, তাহলে কি প্লেনে চড়বো না? আমরা ট্রেনে যাচ্ছি, ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটাও রিস্ক। রিস্ক জীবনে আছে। প্রশ্নটা হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক। আমাকে রিস্কটাকে ক্যালকুলেট করে নিতে হবে। এ মানে এই নয় যে আমি রেল লাইনের সামনে ঝাঁপিয়ে পড়বো। আমাকে ক্যালকুলেট করে যদি রিস্কটি, আমার মনে হয় রিস্ক থেকে আর একটা ভালো জিনিস যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গেন। কথায় আছে না, নো রিস্ক নো গেন। এটা কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী, এবং এই দিকটা আমার মনে হয় বাঙালি পিছিয়ে আছে। মিউচুয়াল ফান্ডের সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে রিটার্নটা অনেক বেশি। মিউচুয়াল ফান্ডে একটা ফান্ড ম্যানেজার থাকেন যিনি ফান্ডটাকে ম্যানেজ করেন, বিভিন্ন ইনভেস্টমেন্ট, বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ডাইভার্সিফাই করে তিনি ইনভেস্টমেন্ট করেন, এবং আমাদের অতটা মাথা লাগাতে হয় না। যার জন্য আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের সবসময় পক্ষপাতী, বিশেষ করে ফান্ড ক্রিয়েশনের জন্য, বিশেষ করে ইনফ্লেশন বিট করার জন্য, আর সবচেয়ে বড় কথা পাওয়ার অফ কম্পাউন্ডিং। এটা তো জানেন তো, অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন অষ্টম আশ্চর্য পৃথিবীর পাওয়ার অফ কম্পাউন্ডিং। মানে যদি এক একটা ফিগার দেওয়া যায়, মানে পাগল করে দেওয়া ফিগার, মানে 1000 থেকে মানুষ কোটিতে পৌঁছতে পারে। কাজে এইসব দেখে, এইসব পড়াশোনা করে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জার্নি আমার শুরু করেছিলাম। প্রচুর প্রতিরোধ ছিল বাড়িতে, আমার বাবা মা এনারা চাননি, কেন এরা বয়স্ক লোক, করিস না এতে। পরে ওনারাও বুঝেছিলেন যে আমি ঠিক দিকেই যাচ্ছি। তা আপনি এই যে আমার সঙ্গে বাঙালি ইনভেস্ট করো চ্যানেল, এটাকে জানলেন কিভাবে এবং আপনার কি অভিমত বাঙালি ইনভেস্ট করো চ্যানেল সম্বন্ধে? দেখুন বরুণবাবু, একজন অধ্যাপক হিসেবে আমার কাজ হচ্ছে রিসার্চ, যে কোনো ফিল্ডে। আমার ফিল্ডে তো আমি রিসার্চ করি, এবং অর্থনৈতিক ইনভেস্টমেন্ট আমি রিসার্চ করি। আমার কতটা বলা উচিত হবে আমি জানি না, আমি সহজে কাউকে বিশ্বাস করি না। তা আমি বিভিন্ন চ্যানেল আমি ঘেটেছি, বাংলা চ্যানেল, হিন্দি চ্যানেল, এবং এই চ্যানেলের মধ্যে আপনার বাঙালি ইনভেস্ট করো চ্যানেলকে আমার খুব ভালো মনে হয়েছে, খুব ট্রাস্টওয়ার্দি মনে হয়েছে একটা কারণে, যে আপনি খুব পরিষ্কারভাবে কথাটা বলেন।
আপনি কখনোই মানুষকে কোনো একটা অলিক স্বপ্ন দেখান না, আপনি যেটা বলেন খুব প্র্যাকটিক্যাল একটা জিনিস ম্যাথামেটিক্সের থ্রু দিয়ে আপনি দেখান। এবং স্পেশালি আপনার যে বোর্ডে যে টিচিংগুলো আছে আমাকে ওরা খুব অ্যাপিল করেছে, আমি মাস্টারমশাই নিজে তো। আপনি বোর্ডে যেভাবে অঙ্ক কষে দেখান যে এতটা ইনভেস্টমেন্ট, এত দিনে এত রিটার্ন, এতটা হতে পারে, আমার এইগুলো খুব অ্যাপিল করেছে আপনার এই বাঙালি ইনভেস্টমেন্ট চ্যানেলে, যেটা আমি অন্য চ্যানেলে দেখিনি। অন্য চ্যানেলে যে ফিগারগুলো দেয় আমার মনে হয় সেগুলো একটু অলিক, সেগুলো একটু অবাস্তব, ওই রকম হতে পারে না। আপনি খুব প্র্যাকটিক্যাল ব্যাপারটা লোককে মানে মানুষকে সহজ ভাষায় বোঝাতে পারেন, যেটা লেম্যানস টার্ম আমরা বলি। এবং আমিও আপনার সঙ্গে একমত যে যতক্ষণ না আমার নলেজ আমি আমার পাশের জনকে তার ভাষায় বোঝাতে পারছি ততক্ষণ আমি ব্যর্থ। যে মুহূর্তে যেদিন আমি পারবো সেদিন আমি সফল। আমার মনে হয় সেদিক দিয়ে আপনার চ্যানেল এবং আপনি সফল, কারণ আপনি সহজ ভাষায় বোঝাতে পারছেন মানুষকে। ধন্যবাদ স্যার। আর যেটা আর একটা প্রশ্ন আপনার কাছে আমি রাখবো, এই যে মানুষ বলে ডিরেক্ট করুন বা রেগুলার, এটার মধ্যে পার্থক্য আছে, আপনিও জানেন আমিও জানি। বা ডিরেক্ট করতে গিয়ে যে রথের সারথি, এই দুটো দরকার। রথের সারথি ইনভেস্টমেন্ট জার্নির ক্ষেত্রে দরকার না দরকার নেই, এটা যদি আপনি আজকে আপনি আমাকে রথের সারথি হিসাবে বেছে নিয়েছেন, অ্যান্ড আমি কৃতজ্ঞ আপনার কাছে। বাট এটা কি মানুষের সত্যিই দরকার না দরকার নেই? দেখুন, মানুষ তো বিভিন্ন পেশায় আছে, আমি একটা পেশায় আছি, আর্গোনমিক্স, শ্রম প্রযুক্তিবিদ্যা। তাতে আমি ধরুন আজ 30 বছর আমার সময় দিয়েছি। একটা এক্সপার্টাইজ ডেভেলপ করতে গেলে অনেক সময় দিতে হয়, এটা সোজা ব্যাপার না। মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টমেন্ট একটা বিরাট সাবজেক্ট। তা একটা মানুষের পক্ষে দুটো জায়গায় এক্সপার্ট হওয়া সম্ভব নয়। তা আমি আমার সাবজেক্টের টাইম দেবো, আমার রিসার্চ স্কলারদের পেছনে সময় দেবো, আমার বই লেখার পেছনে সময় দেবো, নাকি ইনভেস্টমেন্ট কোথায় কোথায় করলে কি রিটার্ন এই দিকে সময় দেবো? এখানেই রথের সারথির প্রয়োজন। যে আমার যদি কেউ রথের সারথি থাকে, আমাকে যদি কেউ গাইড করতে পারেন যে আপনি এখানে এখানে বিনিয়োগ করুন, তাহলে এত এত রিটার্ন পাবেন, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো। নাকি রিটায়ারমেন্ট প্ল্যানিং গোল বেসড করে স্টেপ বাই স্টেপ করলে মানুষ যদি জানে বুঝে ইনভেস্ট করে সেটা ভালো, না একটা ওই অলিক স্বপ্ন দেখানো বেটা? একদম তাই। আমি অ্যাকচুয়ালি প্রথমে ওরমই করেছিলাম, কথা শুনে এখানে খানিকটা ইনভেস্টমেন্ট, ওখানে খানিকটা ইনভেস্টমেন্ট, যার জন্য আপনার কাছে এসেছিলাম। যে আমার 1000টা পোর্টফোলিও হয়ে গেছে, আমি দেখছি আমার রিটায়ার করতে আর ধরুন মোটামুটি দেখা যাচ্ছে কবে আমি রিটায়ারমেন্ট করছি। এবং এখানে যদি আমি দেখলাম যে আমি হট করে যদি আমার কিছু অসুস্থ হয়ে যাই বা রিটায়ারও করি, আমি টাকাগুলোকে একত্র করতে পারবো না। এখানেই একজন এক্সপার্টের দরকার আপনার মতন, যিনি গাইড করবেন যে এইভাবে চলুন, এইভাবে ইনভেস্ট করুন, এইভাবে বিনিয়োগ করুন, তবেই আপনি ঠিকঠাক এগোতে পারবেন। আর যে গোলগুলো আপনার সঙ্গে আমি নিয়ে কথা বলি, প্রত্যেকটা স্টেপ ওয়াইজ, সেটা কি ইম্পর্টেন্ট না? প্রচন্ড ইম্পর্টেন্ট। যে এই স্টেজে এই গোল, এই স্টেজে এই গোল, আমাদের স্ট্র্যাটেজি এরকম হবে, একটা ফুটবল ম্যাচের মতন। আজ আমি যদি জানি যে আমার এম অ্যান্ড অবজেক্টিভ কী, তাহলে আমি আমার প্লেয়ারকে বা ঘুঁটিকে সেরকমভাবে সাজাতে পারবো। আমার মানে আপনাদের রোল সেখানে বিরাট, অ্যাডভাইসারদের। সেই আমি মনে করি রথের সারথি যেমন, বা ফুটবলের মানে আজকে বড় বড় প্লেয়ার, ক্রিকেটার, ফুটবল, তাদের কিন্তু কোচ আছে। কারণ আমার ভুলটা আমার কোচই আমাকে দেখতে পারে। রথের সারথি জানে রাস্তা কোন দিকে উঁচু নিচু খারাপ আছে, সে ঠিক সেই দিক দিয়ে গাইড করে নিয়ে যাবে, যেটা আমি বসে থাকবো আর রথের সারথি আমাকে গাইড করে নিয়ে যাবে। তা এটার জন্য আমি বাঙালিদেরকে আগে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। না জানলে নিজের ক্ষতি। কারণ আমি কাউকে বলে দেবো না কোন ফান্ড ভালো কোন ফান্ড, যতক্ষণ না প্ল্যানিং তার সঙ্গে আমার হবে। সেটা ঠিক না ভুল? একদম, মানে এটা মানে ধ্রুব সত্য, শাশ্বত সত্য, যে মানুষকে গাইড এইভাবে করতে হবে যে কি এই যদি আপনার গোল হয়, এই প্ল্যান আপনার সামনে উন্মোচিত আছে, আপনি কোথায় যেতে চান, এই জিনিসের জন্য একজন রথের সারথি আপনাদের মতন ভীষণভাবে জরুরি আমি মনে করি। বিশেষ করে আমাদের মতন ব্যক্তি যারা অন্য প্রফেশনে আছেন, যারা এতে এক্সপার্ট নই। এখানে তো স্বীকার করতে কোনো অসুবিধা নেই, আমি জানি না কিছু ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের, আমি আমার সাবজেক্টে হয়তো কিছু জানি, কিন্তু আপনার মতন তো আমি এই ব্যাপারটা জানি না। সেখানে তো আপনার সাহায্য বা আপনাদের মতন সাহায্য আমাদের চাই। আমাদের রথের সারথি অবশ্যই চাই। রথকে নিজে চালিত করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় এই ফিনান্সিয়াল গোলের দিকে, একদমই নয়। সো আপনি একজন অধ্যাপক, সমাজের চোখে আপনাদের আমাকে যে স্কুল জীবনে মাস্টারমশাই থেকে আমি যাদের কাছে শিক্ষা লাভ করেছি তাদেরকে আমি আজও মনে রাখি, কারণ ওনারাই সঠিক পথের পথিকৃৎ। তা আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আমাদের মতো বাঙালি মানুষ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আপনি সমাজকে, মানুষজনকে কি বলবেন?
আমার যুব সমাজের কাছে বা একটাই, যাদের বয়স হয়েছে তাদের ক্ষেত্রেও? আমি সবার ক্ষেত্রেই, যুব সমাজ, বয়স্ক মানুষ যারা আছেন তাদের কাছে একটাই আবেদন, দেখুন এই ইনভেস্টমেন্ট বা ফিন্যান্সকে একটু সিরিয়াসলি দেখুন আপনারা। এটা এই নয় যে আমি বলছি আপনাদের পয়সার পেছনে দৌড়ুন, আমি এটা একদম বলছি না, কিন্তু আমি এটা বলছি যে জীবনকে যদি সুরক্ষিত করতে হয় পয়সা কিন্তু চাই। এবং সাধারণ মধ্যবিত্ত ঘরে আমাদের এই পয়সাটা আসবে কোত্থেকে? এই বিশাল সংখ্যক পয়সা আগামী 20 বছরে বা 30 বছরে আপনারা যখন রিটায়ার করবেন, যখন আপনারা কর্মক্ষণ হয়ে যাবেন, যখন আপনাদের ওষুধের খরচা বাঁচতে আরম্ভ করবে, যখন আপনাদের হসপিটালাইজেশন বাড়তে আরম্ভ করবে, এই টাকাটা আসবে কোত্থেকে? তার জন্য কিন্তু আগে থেকে প্ল্যানিং করতে হবে। এবং ওই প্ল্যানিংয়ের সবচেয়ে ভালো উপায় হচ্ছে মিউচুয়াল ফান্ড। আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনি একজন রথের সারথি নিয়ে নিন বরুণবাবুর মতন, এবং তাদের হাতে পুরো সঁপে দিন, এবং দেখুন আপনার ওই বিন্দু 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 একটা মহাসমুদ্র সৃষ্টি করবে আজ থেকে 10, 15, 20 বা 30 বছর বাদে। তখন আপনার সামনে যে কর্পাসটা হাজির হবে সেটা কিন্তু ইনফ্লেশনকে বিট করবে, এবং আপনার জীবনটা একটা স্টেবিলিটি পাবে, আমরা যাকে বলি। আমার এটাই আবেদন হবে আপনাদের সবার কাছে, আগে ইনভেস্ট করুন, আবার বলি যেটা বেঁচে থাকবে সেটা দিয়ে খরচা করুন, উল্টোটা কখনোই নয়। সো নমস্কার স্যার, মানে ধন্যবাদ স্যার। আর একটা কথা, আমি স্যারের পোর্টফোলিও ভ্যালুয়েশন কি কোনোদিনই বলবো না, বা স্যারও জানেন ইটস আ কনফিডেন্সিয়াল। কোনোদিন ওপেন প্ল্যাটফর্মে আমার কি টাকা আছে না আছে, কোনোদিন কি ফান্ড আছে বলতে নেই, কারণ বলা মানে খুব অন্যায় কাজ। কারণ আজকের ডেটে হ্যাকারদের যা উৎপাত সেটা কিন্তু বাঞ্ছনীয়। এই প্রশ্নটা আমাকে কমেন্টে কেউ করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। সো ধন্যবাদ স্যার। আপনার মতো মানুষ আজকে আমার অফিসে এর আগেও এসছেন, কিন্তু আপনি নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন সমাজের জন্য, তার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, নমস্কার।